করতে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের আজকের ফাইনাল বিতর্কে পক্ষে অবস্থান করছে এবিসিডি কলেজ। আমি এবিসিডি কলেজের বিতর্কিকরা কি প্রস্তুত? ধন্যবাদ। এবং বিপক্ষে অবস্থান করছে এস এম হাবিবুর রহমান পৌর কলেজ। এস এম হাবিবুর রহমান পৌর কলেজের বিতর্কিকরা প্রস্তুত? ওকে, আমরা বিলম্ব না করে ফাইনাল বিতর্কটি শুরু করতে যাচ্ছি। শুরুতে ফ্লোর দিচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা ইরানি আক্তারকে। 41-এর উন্নত দেশ আমার জন্মভূমি, জীবনযাপন হবে মধুর, গর্ব আমি তুমি। নিত্য নতুন সকল কাজে প্রযুক্তিতে ভরছে, গড়ে উঠছে সোনার দেশ, ইস্পাত যুগে লড়ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর এবং যারা আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি শহীদ মিনারের বেদিতে দেওয়া শেষ গোলাপ ফুলের শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আজকের বক্তব্যের বিষয়টি সুষ্ঠুভাবে সংজ্ঞায়িত করতে চাচ্ছি। এই বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা যেগুলো অংশ পাই তা হলো 21-এর চেতনা, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই ও রাজনৈতিক স্থিতিশীলতা। 21-এর চেতনা 21 সাধারণ দৃষ্টিতে সংখ্যা, কিন্তু ভারতে উপমহাদেশে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের তীর্থভূমি, আন্দোলন সংগ্রামের ভিত্তি ও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের গৌরব কথা, দুঃসাহসিক বিজয়ের নাম। চেতনা চেতনা শব্দটি একটি বিমূর্ত ধারণা। মনোবিজ্ঞানের পরিভাষায় মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যে লুকায়িত অনুভূতি, কল্পনা, চিন্তা ও চৈতন্যের সমষ্টি হচ্ছে চেতনা। কিন্তু 21-এর চেতনার সাথে একটি জাতির ভাগ্য, ভূখণ্ড, সার্বভৌমত্ব ও স্বাধীনতা জড়িত, যেখানে সাম্য ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও আন্দোলন। মোট কথা, রাজনৈতিকভাবে চেতনা হচ্ছে একটি জাতির আদর্শ রাষ্ট্র গঠনের আগাম রূপকল্প, যেখানে একটি জাতি কিভাবে স্বতন্ত্র, শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবে তারই আগাম বার্তা। স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। পাশ্চাত্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তক প্লেটো তার বিখ্যাত দ্য রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেছিলেন। আজকের স্মার্ট বাংলাদেশ সেই পরিকল্পনা প্রসূত রাষ্ট্রের বাস্তবিক রূপরেখা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ইস্তেহারে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দেন। এটি মূলত অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের সমন্বয়ে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। সুতরাং স্মার্ট বাংলাদেশ হচ্ছে আভিজাত্যপূর্ণ প্রবৃদ্ধি রূপান্তর, স্থাপনা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা শব্দটি রাজনৈতিক ও স্থিতিশীলতা শব্দের সমন্বয়ে গঠিত। রাজনৈতিক শব্দের অর্থ রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের প্রদত্ত নীতি, আদর্শ ও বিধিবিধানের সমষ্টি। আর স্থিতিশীলতা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য গণরায়ের মাধ্যমে সরকারকে মেয়াদের পর মেয়াদ জনগণ সম্মতি প্রকাশ করে। মাননীয় মডারেটর, আমরা 21-এর চেতনা নিজেদের মধ্যে লালন করে স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, আর তার জন্য চাই রাজনৈতিক স্থিতিশীলতা। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা উন্নতশীলতার গণ্ডি হতে বের হতে পারিনি। আমরা শুধু উন্নয়নশীলই রয়ে গেলাম, হতে পারলাম না উন্নত, যার প্রধান কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। মাননীয় মডারেটর, দুঃখের কাহিনী বলতে গেলে বলা যায় পাশাপাশি অবস্থিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি হয় উন্নত, আরেকটি হয় অনুন্নত। প্রতিষ্ঠানটির উন্নতি না হওয়ার কারণ হলো তারা রাজনৈতিকভাবে বিরোধী, তাই তারা কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পায় না। এরকম শুধু এক জায়গায় নয়, বাংলাদেশের বহু অঞ্চলে বিদ্যমান। রাজনীতি মূলত জনকল্যাণের জন্য, দেশের জন্য। আর এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ব্যবসায়ী, সমাজ সহ অনেকেই যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বিঘ্নিত হয়। মাননীয় মডারেটর, বাংলাদেশ সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা 2023 উপস্থাপন করার মাধ্যমে প্রমাণ করে যাব 21-এর চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই রাজনৈতিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধির নির্দেশকের বর্ণনা। স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত 2021, ম্যানিটেশন 85.8, সাক্ষরতা 76.4%, নারী 74.2। নারী সাক্ষরতা হারই প্রমাণ করে অবস্থাগত উন্নয়নে আমরা উন্নত। 21 মানে বাঙালি জাতিসত্তার প্রথম স্মারক। ভাষা আন্দোলনে একমাত্র আমরাই বুকের তাজা রক্ত দিয়েছি। আজ আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। তাই স্মার্ট বাংলাদেশকে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত করতে হবে।
রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের অবনতি টেনে আনে, সাথে সাথে সাধারণ মানুষও ভোগান্তির শিকার হয়। এর উদাহরণও ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। কিছুদিন আগেরই কথা, শুক্রবার 5 জানুয়ারি 2024 গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা, যেখানে অবস্থান করেছিল কারো ভাই, কারো বাবা বা কারো বোন। হতাহতের অধিকাংশ শিকার সাধারণ মানুষ। এর পেছনের কারণ যদি উল্লেখ করতে যাই, তাহলে কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা এসে পড়ে। তাহলে আমার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, সুষ্ঠু রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন নয় কি? যদি আমরা কাঁধে মিলিয়ে ও একুশের চেতনায় তবে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, স্বাধীনতা বিজয় 21, শ্রেষ্ঠতর অর্জন, সারা বিশ্বের এমন দীপ্ত আলোড়ন। দু চোখ ভরে স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশ, থাকবে না আর হানাহানি, হিংসা আর বিদ্বেষ। সমৃদ্ধশীল দেশের তরে কাজ করে যাই সবে, তবেই দেখবো সোনার বাংলা, স্মার্ট বাংলা হবে। ধন্যবাদ সবাইকে। এটা 5 মিনিট বাজার পরে আর কোনো বক্তব্য আমরা লিখবো না। এটা একটু সবাই সময় সম্পর্কে সচেতন হবে। সংসদে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় প্রথম বক্তা বিপক্ষ দলের, তিনি হচ্ছেন মোসাম্মদ সামিয়া আক্তার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের আমাদের বিতর্কের বিষয়টি হলো 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। সঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে যাব। আমার পক্ষে দ্বিতীয় বক্তা বিষয়টিকে বর্ণনা করবেন এবং আমার তৃতীয় বক্তা এটাই প্রমাণ করে দিয়ে যাবেন যে 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীন রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন নেই। প্রয়োজন 21-এর চেতনার সঠিক বাস্তবায়ন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার। মাননীয় মডারেটর, চেতনা হচ্ছে বিশেষ প্রেক্ষাপট থেকে অর্জিত আত্মবিশ্বাস, প্রেরণাকে মনে ধারণ করা ও তার প্রতিফলন ঘটানো। এগুলোকে সামনে রেখে এগিয়ে যাওয়া। মাননীয় মডারেটর, 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো প্রয়োজন নেই। মাননীয় মডারেটর, স্থিতিশীলতা বলতে জীবনের কাঠামো এবং নির্ভরযোগ্য রুটিনের পরিসরকে বোঝায়, যা পরবর্তীতে পরিস্থিতিগত বিপদের বিরুদ্ধে সুরক্ষামূলক এবং সামাজিক সংস্থান ও সামাজিক প্রত্যাশার সাথে সংযোগ বজায় রাখতে সহায়তা করবে। আমাদের দেশে আজ সেই রাজনৈতিক স্থিতিশীলতা নেই। মাননীয় মডারেটর, আছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এই অস্থিতিশীলতা হলো পরিস্থিতি যেখানে একটি রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা অস্থির ও অনিশ্চিত। এটি এমন একটি পরিস্থিতি যেখানে রাষ্ট্রের সরকার দুর্বল, জনগণ অস্থির ও অসন্তুষ্ট। মাননীয় মডারেটর, আমাদের দেশে আজ রাজনৈতিক স্থিতিশীলতা নয়, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা পেয়েছি আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেল সহ বহু উন্নয়ন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে আমার মনে হচ্ছে যে তারা স্মার্ট বাংলাদেশ গঠন করতে যেন রাজনৈতিক স্থিতিশীলতার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকবে। কবে আমাদের সেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, তারপর আমরা আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। মাননীয় মডারেটর, এটাই এই পথ ধরে আমার বিপক্ষ দলের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন থেকে গেল, স্মার্ট বলতে নির্দিষ্ট পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সমসাময়িক সংক্ষিপ্ত রূপকে বোঝায়, যা একটি জাতি ও নাগরিকের উন্নতির লক্ষ্যে প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য একটি সমসাময়িক প্রতিনিধিত্ব করে। মাননীয় মডারেটর, আমরা যদি দেখে থাকি এই বছরই 7ই জানুয়ারি আমাদের দেশে নির্বাচন হয়েছে, সেখানে হরতাল অবরোধ থাকলেও তার প্রভাব কি এখনো বিরাজমান? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের কাছে মাননীয় মডারেটর, আজ আমাদের দেশ রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে না, যার কারণে রাজনৈতিক স্থিতিশীলতার যে 4টি ভিত্তি সেটা যদি আমি বর্ণনা করি, সেখানে হচ্ছে দক্ষ নাগরিক, দক্ষ সমাজ, দক্ষ অর্থনীতি, দক্ষ সরকার ব্যবস্থা। আর এগুলোকে সামনে নিয়ে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে কোথাও লেখা নেই যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মাননীয় মডারেটর, ভুটান, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, বর্তমান কম্বোডিয়ার মতো দেশে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, তাহলে আমার বিপরীত পক্ষের কাছে প্রশ্ন থেকে যায়, সেখানে কেন সে দেশ স্মার্ট দেশ গড়ে তোলা তো দূরের কথা, সে স্বপ্ন তারা নিজের মধ্যে এখন বহন করতে পারেনি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যেখানে আমাদের দেশ এই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়েও
এমডিজি অর্থাৎ স্বাস্থ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে ও আগামীতে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে। সেখানে কি আমার বিপক্ষ দলের বন্ধুরা দেখতে পায় না উন্নয়নগুলো? তাহলে তারা কিভাবে শুধু রাজনৈতিক অস্থিতিশীলতাকে মূল ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাচ্ছে? মাননীয় মডারেটর, বিপক্ষ বন্ধুরা হয়তো এই বিষয়টা ঠিক করে বুঝতেই পারেনি। মাননীয় মডারেটর, 2019 সাল থেকে শুরু করে করোনার মতো এই যে ভয়াবহ মহামারীতে আমরা আক্রান্ত হয়েছি, মাননীয় মডারেটর, আমাদের সরকার সেই বিষয়টাকে মোকাবেলা করে সাফল্য অর্জন করেছে। আমরা কিভাবে সাফল্য অর্জন করেছি? যদি আমাদের সেই রাজনৈতিক স্থিতিশীলতাই যদি একমাত্র বিষয় হয়ে থাকতো, তাহলে হয়তো আজ পর্যন্ত আমরা সেই বিষয়টাকে সঠিকভাবে উপেক্ষা করে আসতে পারতাম না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের একজন প্রথম বক্তা বলে গেলেন যে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হয়ে আছে। তো তিনি কি চাচ্ছেন? আমি একটা গল্প না বলে আর পারছি না। মাননীয় মডারেটর, ইংরেজ আমলে যখন এক ইংরেজ এক বাঙালিকে বলে যে এই ক্ষেতে কিভাবে চাষ করলে ফলনটা বেশি হবে, তখন অশিক্ষিত বাঙালি বলে এই যদি 2 চাষ দেওয়া হয় এই ক্ষেতে তাহলে ফলনটা বেশি আসবে। তখন ইংরেজ বলে তাহলে 2 চাষই দাও। আমার বিপক্ষ বন্ধুর অবস্থা ঠিক এমন হয়েছে, প্রথম চাষ না দিয়ে তারা যেন তৃতীয় চাষ দেওয়ার জন্য আমার বিপক্ষ বন্ধুর কাছে স্মার্ট বাংলাদেশ গড়ার একমাত্র হাতিয়ার। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো উন্নতির কথা সব ভুলে গিয়ে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাকে মূল ভিত্তি হিসেবে দাঁড় করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। মাননীয় মডারেটর, তাই আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে বলবো তারা এই যুক্তিকে ভেঙে দিয়ে আমাদের পথে আসুন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সংসদে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ জুনায়েদ রহমান আমিনকে। উন্নয়নের হাতছানি করেছে সকল দুঃখে অবসান, তাই তো আজ প্রতিটি গৃহে উঠছে বিজয়ের নিশান। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আজকের এই সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, রাজনৈতিক স্থিতিশীলতা আজকের এই বিতর্কের পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক, সামাজিক ও ভূ রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য অপরিহার্য। কেননা মাননীয় মডারেটর, রাজনৈতিক যুক্তিহীন জনগণ বিবর্জিত ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে রূপদান করে। অন্যায় আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা, খুন, গুম, দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করলেও রাজনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। মাননীয় মডারেটর, রাজনৈতিক অস্থিতিশীলতা রাষ্ট্রের সম্পদ বিনষ্ট হতে শুরু করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, লুট, দুর্নীতি করা যেতে পারে, উন্নয়ন করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, এমনকি যুদ্ধেও রূপ দিতে পারে। মাননীয় মডারেটর, যুদ্ধ ধ্বংস সৃষ্টি করে, আমরা সবসময় শান্তির পক্ষে। মাননীয় মডারেটর, পাকিস্তান, ফিলিস্তিন, ইউক্রেন ও রাশিয়ায় ধ্বংসযজ্ঞ চলছে, যা উত্তর রাষ্ট্রকে ধ্বংসের দ্বারতে পৌঁছে দিয়েছে। মাননীয় মডারেটর, স্মার্ট বাংলাদেশের গড়তে রাজনৈতিক স্থিতিশীলতা যে অপরিহার্য, তা আমি বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে গণতান্ত্রিক ধারার 2009 থেকে 2024 চলমান সময়ের উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু সূচক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক আয় উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে যাব। মাননীয় মডারেটর, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে জনবান্ধব সরকারের ক্ষমতা ধারাবাহিকতা চলমান থাকা। দেখুন মাননীয় মডারেটর, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। 1971 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ যে উন্নয়ন করেছে তা বিশ্বব্যাপী নজর কাটতে পারেনি। কারণ হচ্ছে আধুনিক রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রয়োজন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রাষ্ট্রের প্রণয়ন ও বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী একটি ভীষণ পরিকল্পনা করা। বর্তমান সরকারের ভীষণ ছিল দারিদ্র্যমুক্ত করা, যা 2005 সালে দারিদ্রতা ছিল 42.53%, যা 2009 থেকে 2021 সাল পর্যন্ত কমিয়ে আনা হয়েছে 20.25%। দেশের বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ 2016 সালে 22 জুন রাশিয়া ও বাংলাদেশ যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 নভেম্বর 2017 উদ্বোধন ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে 33তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব পারমাণবিক ক্লাবে প্রবেশ করে। মাননীয় মডারেটর, এর প্রকল্প ব্যয় ছিল 1,13,092 কোটি টাকা। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ যোদ্ধাদের নিকট প্রশ্ন রইল, 1971 থেকে 2008 সাল পর্যন্ত এমন কোন মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছিল কি? মাননীয় মডারেটর, কর্ণফুলী দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে প্রথমবার, যার আয়তন 9.39 কিলোমিটার, প্রকল্প ব্যয় 10,689 কোটি 71 লাখ কোটি টাকা।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 2018 সালের 11 মে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশ আকাশ সম্প্রচার যুগে প্রবেশ করেছে, যার প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা। মাতারবাড়ি চট্টগ্রামের কয়লা ভিত্তিক ও বিদ্যুৎ প্রকল্প ব্যয় 51,854.88 কোটি টাকা, যা উদ্বোধন হয় 26 জুলাই 2023। পদ্মা সেতু নির্মাণ ব্যয় 30,193.31 কোটি টাকা। মাননীয় মডারেটর, বাংলাদেশে আজ শিল্প ও বাণিজ্য পণ্য রপ্তানিতে বাংলাদেশে বিশ্বের প্রথম 2022 চীনকে টপকিয়ে বাংলাদেশ শিল্প স্থিতিশীল লাভ করে। মাননীয় মডারেটর, শুধু বস্তুগত উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ ছাড়া সম্ভব নয়, তাই প্রয়োজন অবস্থানগত উন্নয়ন। বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য সর্বজনীন পেনশন চালু 17 আগস্ট 2023 উদ্বোধন। তাই আমার প্রতিপক্ষ দলের কথা কোনোভাবেই বলতে না পারে 21-এর চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। মাননীয় মডারেটর, 2008 পর্যন্ত কোনো মেগা প্রকল্প সরকার গ্রহণ করেছিল কি এবং তার নির্মাণ ব্যয় কত ছিল? মাননীয় মডারেটর, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ তিশা জাহানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, ত্রিভুবনের কোথায় গেলে ভাই রে খুঁজে পাই। আজও তারই স্মরণ করে মাগো সাজাই ফুলের ডালা, ভাই হারানোর জ্বালা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চায় রাজনৈতিক স্থিতিশীলতা। আমি এবং আমার দল যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এই বিষয়ে সঠিক সংজ্ঞায়িত করে গিয়েছে। আমি এই বিষয়টি সঠিক ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে যাব। 21-এর চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং আমাদের যা যা প্রয়োজন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, স্মার্ট সামাজিক গঠন, জ্ঞানভিত্তিক স্মার্ট অর্থনৈতিক কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, তারুণ্যের মেধার কাজে লাগিয়ে উদ্ভাবন সৃজনশীলতা বিকাশ ঘটানো স্মার্ট নাগরিক। রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং স্মার্ট বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব, উন্নত প্রযুক্তি নির্ভর, অর্থনৈতিকভাবে গতিশীল ও অবাধ তথ্যের সমৃদ্ধ টেকসই সমাজ ব্যবস্থা। আজ দেশ সর্বক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে মানুষ এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত না করে শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ কিভাবে গঠন করবে আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, স্থিতিশীলতা বলতে প্রতিপক্ষ দল কি বোঝাতে চাচ্ছেন? বিরোধী দল বিহীন সরকার, স্বৈরাচারী সরকার, রাজতান্ত্রিক সরকার, না সেনা শাসিত সরকার, নাকি তারা কিছু বোঝেই না? যদি একটি দেশে গণতান্ত্রিক সরকার থাকে তাহলে অবশ্যই বিরোধী দল থাকবে। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে শক্তিশালী বিরোধী দল রয়েছে। বিরোধী দল সরকারকে পরামর্শ দিবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, প্রয়োজনে আন্দোলন করবেন। মাননীয় মডারেটর, শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, দেশ সঠিকভাবে চলবে। সরকার যদি একনায়কতন্ত্র অথবা স্বৈরাচারী হয় তাহলে দেশ দুর্নীতিগ্রস্ত, ফলে উন্নয়ন বা অগ্রযাত্রার কোনোটি ঘটবে না। মাননীয় মডারেটর, দেশের স্বার্থে কখনো কখনো অস্থিতিশীলতা রাজনৈতিক পরিপন্থী ঘটতে পারে। তার মানে এটা নয় যে সেটা 21-এর চেতনার পরিপন্থী। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকের বিতর্কের বিষয়টি হয়তো মনে অনুধাবন করতেই পারেননি, তাই তারা প্রলাপ বকছেন। মাননীয় মডারেটর, আজ স্মার্ট বাংলাদেশ গঠনের রাজনৈতিক স্থিতিশীলতা নয়, আমাদের জনগণের মেধাই যথেষ্ট। মাননীয় মডারেটর, রাষ্ট্র একটি প্রক্রিয়া মাত্র, সেই প্রক্রিয়ার চালকা শক্তি হলো জনগণ। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের নানা অঙ্গ কাঠামো বা সেক্টর দক্ষ জনগণ না থাকলে কার্যকরী ব্যাহত হবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বাংলাদেশের প্রত্যেক সেক্টরে দক্ষ, সৎ এবং যোগ্য লোক থাকা দরকার। মাননীয় মডারেটর, তরুণের মেধা ও সৃজনশীলতা কাজে না লাগিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবহার করে তারা কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে? মাননীয় মডারেটর, বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, 1975 সালের 15 আগস্টের পর থেকে রাজনীতি কখনো স্থিতিশীল হয়নি। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত
খুব কম সংখ্যক দিনে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করেছে। হরতাল, অবরোধ, ধর্মঘট অবিরাম চলেই যাচ্ছে। 2013 সালের 28 নভেম্বর পেট্রোল বোমায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 97 জনের মধ্যে 25 জন মারা যায়। 2014 সালের 105 দিন টানা অবরোধ চলে। মাননীয় মডারেটর, 2023 সালের 28 অক্টোবর এর পর থেকে আজ পর্যন্ত বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নেই এমন দিন খুব কমই আছে। এসবের মধ্যে মাননীয় মডারেটর, আজ আমরা থেমে নেই। প্রধানমন্ত্রী ঘোষিত ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই সব কিছুর পরও বাংলাদেশ ডিজিটাল হয়ে উঠছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাদেই ধীরে ধীরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। তাই প্রতিপক্ষ দলের সকলের বন্ধুদেরকে জানাতে চাই, তারা খোঁড়া যুক্তি না দেখিয়ে আমাদের সুরে সুর মিলিয়ে বলুক, 21 চেতনা স্মার্ট বাংলাদেশ গঠনে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো প্রয়োজন নেই। মডারেটর, ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা উম্মে হাবিবা মুক্তাকে। হিসাবে নিজের আসন থেকে উঠে আসার সুযোগ পেয়েছি। তা না হলে আমার প্রতিপক্ষ দল যে বলা শুরু করেছিল তাতে মনে হচ্ছিল আমরা বোকার স্বর্গে বাস করছি। ধন্যবাদ মডারেটরকে আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য। সবার প্রতি আমার সম্মান, শুভেচ্ছা ও সালাম রেখে শুরু করছি। আজকের বিতর্কের বিষয় 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চায় রাজনৈতিক স্থিতিশীলতা। ভাগ্যচক্রে আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ করতে চায় রাজনৈতিক স্থিতিশীলতা। আচ্ছা, আমরা কি আদতে বুঝতে পেরেছি এখানে 21 চেতনা বলতে কি বোঝানো হয়েছে? যদিও আমার প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়িত করেছে, তবুও আমার প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে তারা বিষয়টি এখনো পরিষ্কার না। মানে মডারেটর, 21 চেতনা বলতে সবার আগে যেটা বুঝি তা হলো ঐক্যবদ্ধতা বা জাতীয় ঐক্য। ঐক্যবদ্ধতা বলতে বোঝানো হয়েছে 1947 সালে ভারত পাকিস্তান দেশ বিভাগের পর যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিপীড়িত, শাসিত, বঞ্চিত, নির্যাতিত হতে থাকে এবং মোহাম্মদ আলী জিন্নাহ যখন গভর্নর জেনারেল হিসেবে ক্ষমতা দখল করে, তখন পূর্ব বাংলার মানুষের মধ্যে বাড়তে থাকে বঞ্চনা, হতাশা, বৈষম্যতা। তাদের বাঙালিদের প্রতিবাদী মনোভাব প্রকাশ করেনি, কিন্তুটা শুরু হলো তখন যখন তারা ভাষার দিকে হাত বাড়ালো। তখন বাঙালি রুদ্রমূর্তি ধারণ করে হয়ে ওঠে প্রতিবাদ মুখর, ঐক্যবদ্ধ হয়ে একত্রে জোট বেঁধে নেমে পড়ে ভাষা আন্দোলনের পথে। প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তারা যেভাবে মাতৃভাষা রক্ষা করে তা 21 চেতনা হয়ে রয়ে যাবে চিরকাল। এই 21 চেতনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে। এবার আসি, যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভের পর 1972 সালে 10 জানুয়ারি মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ ও 21 চেতনা বাস্তবায়নের প্রথম সুযোগ সৃষ্টি হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করার জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাষ্ট্র গঠনের কার্যক্রম শুরু হয় এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং এটি মাত্র কয়েক দিনের মধ্যে সম্ভব করেছিলেন। কিন্তু কেন এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব হয়? প্রশ্ন সবার মনে জাগে। উত্তরটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কার্যসময়ে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল না। তখন তারা বাঙালি হিসেবে ছিল একটি মাত্র দল। তাই মাত্র কয়েকদিনের ব্যবধানে সে যুদ্ধ বিধ্বস্ত দেশকে উন্নয়নের যাত্রাপথে আনতে সক্ষম হন। কিন্তুটা ঘটে তখন যখন 1975 সালে 15 আগস্ট পরিকল্পিতভাবে তাকে পরিবার সহ খুন করা হয়। এরপর থেকে শুরু হয় রাজনৈতিক অস্থিতিশীলতা, সৃষ্টি হয় বিরোধী নানা দল, যার কারণে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিতিশীলতা। এই বছর দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় ট্রেন লাইন কাটা থেকে শুরু হয় গাড়ি, ট্রেন পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কেন? বাইরে মডারেটর, এই অস্থিতিশীলতাই তো স্মার্ট বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। এই অস্থিতিশীলতার জন্য লোকসান হলো কোটি কোটি টাকা। এই ক্ষতি হলো কার? এই ক্ষতির শিকার হলাম আমরা, ক্ষতিগ্রস্ত হলো আমাদের দেশ ও বাঙালি জাতির। আমার প্রকৃতলীয় বন্ধু বলল তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার। আপনারা কিভাবে বললেন যে তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার হচ্ছে না? তাহলে কিভাবে আপনারা এত তথ্য এবং এত সুযোগ সুবিধা ভোগ করছেন? বর্তমান সরকারের দলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা কয়েক বছর দায়িত্ব থাকায় দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে। আজ আমাদের প্রধানমন্ত্রী একটানা ক্ষমতা থাকায় দীর্ঘ 15 বছর পেরিয়েছে উন্নয়নের মহাযজ্ঞ এবং সম্ভব হয়েছে অনেক কিছু, যেমন ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হয়েছে, শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্ভব হয়েছে দারিদ্র্য বিমোচন, সবার জন্য বাড়ি নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা জোরদার, জঙ্গি দমন, রপ্তানি প্রক্রিয়া ও নতুন অর্থনীতি অঞ্চল সৃষ্টি, মহাসড়ক, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, মেট্রো রেল, প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ, উড়াল সেতু, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক চুল্লি স্থাপন, হাইটেক কম্পিউটার পার্ক, মহাকাশে স্যাটেলাইট স্থাপন, সমুদ্র বিজয়, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি সহ উন্নয়নের মহাসড়ক। আজ বাংলাদেশ মানে মডারেটর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাই দরকার। আশা
আমার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। মাননীয় মডারেটর, উন্নয়নের ধারাবাহিকতার জন্য প্রয়োগ বাজেটিং আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য 1971 থেকে 2023 সালের একটি পরিপূরক বাজেটের কপি আমি প্রেরণ করছি। 2009 থেকে 2040 চলমান সময়ে ক্ষমতাসীন সরকার স্থিতিশীল থাকায় বাজেটের আকার বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রযুক্তি সহ মোট 42টি খাতে প্রত্যেক বছর এই বাজেট নির্ধারণ করা হয়। বাজেট বাস্তবায়নের হার 70 থেকে 83% পর্যন্ত, যা একটি স্মার্ট রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য। রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ হোক, 21 চেতনার ন্যায় ঐক্যবদ্ধ হয়ে একটি দল হিসেবে কাজ করি, তাহলে 2041 সালের আগে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। তাহলে 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কি প্রয়োজন? আমার পক্ষীয় দ্বিতীয় বক্তা মেগা প্রকল্পের একটি প্রশ্ন করেছেন, তার উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। উত্তরের প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দলনেতাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আমরা সংসদে দেখে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ সুরাইয়া খাতুনকে তাদের দলীয় অবস্থান উপস্থাপন করার জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি গানের ফাঁকি, গান গাওয়া আমার স্বভাব, কেউ শুনিলেও গাইবো, না শুনিলেও গাইবো। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলী আমাকে সুযোগ প্রদান করার জন্য। আজকের বিতর্কের বিষয় 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাজগুলো ঠিকই কাজী নজরুল ইসলামের এই উক্তিটি অনুসরণ করছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা থাকছে কি থাকছে না সেটা তোয়াক্কা করছেন না, তিনি তার বাংলাদেশকে ঠিকই উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়ে আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা এর কিছুটা বর্ণনা দিয়েছেন এবং আমি দলের তৃতীয় বক্তা এটাই প্রমাণ করে দিয়ে যাব যে 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো প্রয়োজন নেই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুদের আলোচনা থেকে বোঝা যাচ্ছে তারা বিষয়টি অনুধাবনই করতে পারেননি। আমার দলের প্রথম বক্তার বলে যাওয়া স্মার্ট বাংলাদেশ গড়ার 4টি ভিত্তি: দক্ষ নাগরিক, দক্ষ সমাজ, দক্ষ অর্থনীতি, দক্ষ সরকার। দক্ষ নাগরিক যে মানুষ প্রতিকূল বৈরী পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং সব প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে, তাই দক্ষ নাগরিক। বর্তমানে মাননীয় মডারেটর, বাংলাদেশের মানুষ সকল চ্যালেঞ্জ নিচ্ছে এবং সেটা দক্ষতার সাথে মোকাবেলা করছে। দক্ষ সমাজ, মাননীয় মডারেটর, যে সমাজে সকল সুযোগ সুবিধা বিদ্যমান এবং সকলে সেই সুযোগ সুবিধাগুলো সমভাবে ভোগ করে, সেটাই দক্ষ সমাজ। দক্ষ অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে সনাতনী ব্যবস্থার আধুনিকায়ন বা রূপান্তরের মাধ্যমে অর্থনীতি গতিশীল করা, এটাই দক্ষ অর্থনীতি। দক্ষ সরকার, নিয়মতান্ত্রিকভাবেও বৈধ উপায়ে দেশ পরিচালনা করাই দক্ষ সরকার। বর্তমানে মাননীয় মডারেটর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতা বুদ্ধিমত্তার সাথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় মডারেটর, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলেও যদি দক্ষ নাগরিক, দক্ষ অর্থনীতি, দক্ষ সমাজ, দক্ষ সরকার থাকে, তাহলে আমরা অনায়াসে আমাদের বাংলাদেশকে 21 চেতনাকে ধরে গড়তে পারবো। মাননীয় মডারেটর, 21 চেতনায় বাংলাদেশ গড়তে চাই সরকারের দৃঢ়তা ও দক্ষতা। সেই দৃঢ়তা উন্নয়নের রোল মডেল আজ আমাদের এই বাংলাদেশ। রাজনৈতিক স্থিতিশীলতা নয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, তৎকালীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তোয়াবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। মানুষ যখন অভাবের ধারণায় বলতো ভাত দিয়ে খরান যারা নয় তো মানচিত্র খাবো। মাননীয় মডারেটর, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে বিদ্যুতায়ন, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে 21 চেতনায় সরকারের দৃঢ়তায়। রাজনৈতিক স্থিতিশীলতায় নয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, বাংলাদেশ এখন উন্নয়ন সমৃদ্ধির মহাসোপানে। বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম বাংলাদেশ। মাননীয় মডারেটর, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকা সত্ত্বেও কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন, শিল্প বিপ্লব, শিক্ষার উন্নয়ন,
বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় 58টি, সেখানে শিক্ষিত হয়েছে বাংলার হাজারো শিক্ষার্থীরা এবং সেখানে শিক্ষিত হয়ে অন্য দেশে যাচ্ছে শিক্ষা অর্জন করতে। মাননীয় মডারেটর, এরপরে কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবেন যে এত কিছু উন্নয়নের পরেও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন আছে? প্রশ্নটা থেকে গেল, আশা করি উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় আমার বিরোধী দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিল যে 2000 পরের থেকে যে কোনো উন্নয়ন হচ্ছে কি স্থিতিশীলতার মধ্য দিয়ে, কিন্তু মাননীয় মডারেটর যে বাংলাদেশে অস্থিতিশীলতা বিরাজ করার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং জনগণের সহমতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। যেমনটা মাননীয় মডারেটর আমরা জানি মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা এবং ডিজিটাল জেলা যশোর, যে সেই যশোরে 1999 সালে 6 মার্চ উনি যে সম্মেলনে বোমা হামলায় 160 জন আক্রান্তের মতো 10 জন যখন মারা যায়, সেটা কি রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়ে না? তারপরে তো বাংলাদেশের একটা জেলা যশোর, সেটা তো অবশ্যই ডিজিটাল হিসেবে পরিণত হচ্ছে এবং যশোরে যদি রাজনৈতিক স্থিতিশীল না থাকা সত্ত্বেও যশোর কি দেশকে স্মার্ট করতে এগিয়ে আসছে না? প্রশ্নটা দলের কাছে আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আমাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য বলে গেছে 1947 সালে 1971 সালের পর আমরা কোন নীতিশীলতার ভিতর কি অস্থিতিশীলতার ভিতর দিয়ে আমরা সামনে এগোচ্ছি কিনা। তো অবশ্যই যদি একটা দেশে বিরোধিতা না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে একটা দেশ কখনোই সামনে এগোতে পারবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বের জন্য পক্ষ দলের দলনেতা উম্মে হাবিবা মুক্তাকে। তিনি বললেন সরকারের দৃঢ়তা এত উন্নয়ন, তিনি কি জানেন না সরকারের দৃঢ়তা বলতে এটাই বোঝায় রাজনৈতিক স্থিতিশীলতা? পরিশেষে আমার এটা মনে হচ্ছে যে হয় প্রতিপক্ষ দল আজকের বিতর্কের প্রতিপাদ্য বিষয় বোঝেনি, আর তা না হলে তারা হয় মঞ্চে উপস্থিত কিন্তু মনোযোগ হয়তো অন্য কোথাও। প্রথমত তাদের মনোযোগ আকর্ষণ করছি, তারা তাদের অঙ্গভঙ্গি ইঙ্গিত তাদের প্রত্যেক কথায় তারা এটা বলতে চাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ছি, রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু মাননীয় মডারেটর, গড়ছি আর গড়তে চাই এক নয়, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই এবং তার জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আপনার প্রতিপাদ্য বিষয় আবার পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, এটা অতীত বা বর্তমান না, এটা ভবিষ্যৎ। মাননীয় মডারেটর, আমরা 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চাই এবং তার জন্য আমাদের দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আপনারা বললেন অনেক কথায়, তাতে আপনারা কিছুটা দুর্নীতির দিকে ইঙ্গিত করছেন। এই যে দুর্নীতির কথা বলছেন, কিন্তু আমার প্রতিপক্ষ দল আমার হয়ে কথাগুলো বললো, তারা দুর্নীতির কথা বলছে, আমরা সেটাই বলছি তারা তাদের দুর্নীতি বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা আনুক। 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ ঠিকই গড়ে উঠবে। আগে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা বুঝতে হবে। তবে আজ মনে হলো পক্ষে আমরা 3 জন নয় 6 জন বক্তব্য দিলাম, কারণ তারা তাদের প্রত্যেক কথায় বুঝিয়েছেন বর্তমানে দেশ চলছে অস্থিতিশীল অবস্থা। তারা সেটাই বলছে মাননীয় মডারেটর, আগে তারা এই অস্থিতিশীলতা বন্ধ করুন, রাজনৈতিক স্থিতিশীলতা নিজভাবে হয়ে উঠবে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। তারা যদি বিষয়টি এখনো অস্বীকার করে, তাহলে আমি বলবো ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। তাই লজ্জা ভয় কাটিয়ে আমাদের সাথে বলুক 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, রাজনৈতিক স্থিতিশীলতা। ধন্যবাদ সবাইকে। দলনেতাকে তার যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য উপস্থাপন করার জন্য সংসদে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ সুরাইয়া খাতুনকে তার যুক্তি খণ্ডনমূলক বক্তব্য উপস্থাপন করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় যুক্তি খণ্ডনে সময় দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের কথা শুনে আমার ছোট্ট পাখি চুনবিউনের কথা মনে পড়ে যায়। ছোট্ট পাখি চুনবিউন যখন ডিম পাড়ে আকাশের দিকে পা দিয়ে ডিমের ওপর শুয়ে থাকে, কারণ তার মনে ভয় যদি আকাশ ভেঙে পড়ে তার ডিমটা ভেঙে যায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের দলের অবস্থা ঠিকই ছোট্ট পাখি চুনবিউনের মতন। মানে মডারেটর, প্রতিপক্ষ দলের যে বলে গেলেন বর্তমানে অস্থিতিশীলতা বিরাজ করছে, তাহলে মডারেটর বলতে চাই এই অস্থিতিশীলতা বিরাজ করলে এর ভিতর দিয়ে গেলে আমরা 2041 সালে আমাদের স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়তে পারবো। মাননীয় মডারেটর, স্মার্ট বাংলাদেশ অবশ্যই বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা উন্নয়নশীল হয়েছি এবং উন্নত দিকে ধাবিত হয়েছি এবং 2041 সালে অবশ্যই আমরা এই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরোধিতা এবং জবাবদিহিতার ভিতর দিয়ে এবং সকলের মতামতের ভিতর দিয়ে, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদার ভিতর দিয়ে
স্মার্ট বাংলাদেশ হিসেবে সেই স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবো। এবং সবার মাননীয় মডারেটর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সহ জনগণের সকল অধিকার এই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অবশ্যই 2041 সালে আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, 30 লক্ষের প্রাণের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকার এগুলো আমরা আরো সম্মান রাখতে পারবো 2041 সালের যখন উন্নয়নের শিখরে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। মাননীয় মডারেটর, এই জন পরিশেষে প্রতিপক্ষ দলকে বলতে চাই, চুনবিউ পাখির মতো খোঁড়া যুক্তি দেখিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার অজুহাত না খুঁজে 21 চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের যুক্তি মেনে নিন। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের দলনেতাকে তার সুন্দর যুক্তিমূলক বক্তব্য উপস্থাপনের জন্য আমরা একটি চমৎকার বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা 3 জন বিচারক আলোচনা করে ফলাফলটি নির্ধারণ করব এবং আপনাদের সকলকে ধন্যবাদ এত মনোযোগ সহকারে একটি জমজমাট বিতর্ক উপভোগ করার জন্য।